প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে দুইটি বিষয়ে আলোচনা করব। একটি বিষয় হলো জামাত বনাম কওমি ঘরানার যে আলেম ওলামা, তাদের সাথে একটা দীর্ঘদিন ধরে বাকযুদ্ধ দূরত্ব চলতেছে জুলাই পরবর্তী সময়ে, যখন সামনে নির্বাচন, এবং সেটাকে কেন্দ্র করেই সাম্প্রতিক একটি ঘটনা ঘটছে যে উত্তরায় একজন খতিব সাহেব জামাতি ইসলামীর সতর্কতামূলক চিঠি, সেটাকে খুতবা চলাকালীন সময়ে তিনি নিজে ছিঁড়ে ফেলে প্রতিবাদ করলেন, কথিত প্রতিবাদ। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় আলোচনা করব যে চলমান আফগানিস্তান এবং পাকিস্তানের যে যুদ্ধ, বিশেষ করে ভারত সফরের পর তালেবান নেতা আমির খান মুত্তাকির ভারত সফরের পর এই যুদ্ধ যে তীব্রতর হয়েছে, সেইটাকে কেন্দ্র করে চলেন আগে আমাদের নিজের দেশের বিষয়ে আলোচনা করি। হ্যাঁ, আরেকটি বিষয় আলোচনা করব যে জুলাই সনদ নিয়ে জামাতি ইসলামীর যে অবস্থান, বিএনপির অবস্থান এবং এনসিপির অবস্থান। প্রিয় দর্শক, জামাতি ইসলামী ওই খতিব মূলত একজন আগে থেকেই আওয়ামী লীগের একজন সুবিধাভোগী একজন লোক উত্তরায়। তো ওই খতিব মূলত শিশির মনির কেন পূজা আর রোজা নিয়ে কথা বলল, সেই বিষয়ে সমালোচনা করছে। তো সমালোচনা করছে, ভালো কথা, সমালোচনা আমরাও করছি, কিন্তু সে তাকফিরও করছে এক ধরনের মিম্বারে বসে। তো সেটার পরিপ্রেক্ষিতেই তাকে চিঠি পাঠানো হয়েছে যে সামনে নির্বাচন, কোনো ধরনের রাজনৈতিক দলকে কেন্দ্র করে এইভাবে কথা না বলা এবং মসজিদের মিম্বরকে রাজনৈতিক হাতিয়ার বানানোর কোনো প্রয়োজন নাই। আপনার প্রতি সম্মান রেখেই আমরা আপনাকে সতর্ক হওয়ার অনুরোধ জানাই। তো সুন্দর এক চিঠিটা আমি পড়ছি, মোটামুটি সারসংক্ষেপ সামারাইজ যদি করি এটাই, আর সুন্দর ভাষা, কোনো হুমকি ধামকি কিছুই নেই, তারে জেলে ভরবো এই করবো এসব কিছুই নেই। সবচেয়ে মজার ব্যাপার, যেই খতিব এত বড় একটা কাজ করার পরও জামাতি ইসলামীর উত্তরার শাখা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয় নাই, যদিও চাইলে নেওয়া যাইতে পারে, কারণ সে একটা অসভ্যতা আসলেই করছে। আইনগতভাবে এটা কিন্তু অন্যায়, তাও কিন্তু জামাতি ইসলামী উদার সংগঠন নিজের ভাই মনে কইরা এই কাজ করে নাই। তারপরেও দেখলাম যে কেউ কেউ এটা নিয়ে ব্যাশিং করতেছে। আসলে দীর্ঘদিন ধরে দেখতাছি যে ওয়াজ মাহফিল এবং সভা সেমিনার কিংবা জুমার খুতবার যে মেম্বর, সেটাকে কেন্দ্র করে এই পরিবর্তনের পর থেকেই জামাতি ইসলামকে একদল মৌলবী সাপ একদম যা তা যেমনে পারে অমনে। কয়দিন আগে তো মজলুম মাহমুদুল হাসান গুনবি, সে মজলুম বিধায় আমি তারে কিছু বলি নাই, তো সে কি করলো, জামাতি ইসলামীর আমির একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিলেন যে একটা মেয়ের সাথে, সেটাকে কেন্দ্র করে তিনি ডাইরেক্ট বললেন যে একটা কি বলবো, ওইভাবে খারাপভাবে কথাটা বইলা তিনি সমালোচনা করলেন। তো আসলে একটা মেয়ে মানুষকে এইভাবে বলাটা এটাও তো অন্যায়। তার উপরে জামাতের আমিরকে এইভাবে কথা বলা, তারপরেও এইগুলির প্রতিবাদ জামাত ইসলাম করেন। মাহমুদুল হাসান গুনবিরে জিজ্ঞেস করতে পারেন যে একটা সতর্কতামূলক চিঠি তাকে পাঠানো হয়েছে কিনা। মাহমুদুল হাসান গুনবিরে জিজ্ঞেস করেন, নাই। তো সে জায়গায় জামাতের ধৈর্য আছে, এটা সত্য। তো ধৈর্য ধরতে 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 আপনি যখন একেবারে সামনে যখন নির্বাচন, সবাই যখন নির্বাচন কেন্দ্রে মুসলমান সম্প্রদায় যখন চিন্তা করতেছে, তখন আপনি একটা প্যাচ লাগাইবেন, সেটাকে কেন্দ্র করে তো আপনাকে সতর্কতা করাই যায়, এবং সতর্ক করছে, আপনার বিরুদ্ধে কোনো মারামারি করে নাই, কিছু করে নাই। তো এইটাকে কেন্দ্র করে এই মৌলবীরা যে অসভ্যতা করতেছে, এটা আসলেই দুঃখজনক। শোনেন, এই নিয়ে আর একটা কথা, যে কিছু মৌলবী কিন্তু বলছে যে আমরা বিএনপির হয়ে কাজ করবো, প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছে তাদের। এখন
কথা হয়েছে যে কিছু আবার আছে যে ধান্দাবাজ, এখন তারা প্রকাশ্যে বলে না, তারাও প্রকাশ্যে আছে, এবং এই ধান্দাবাজগুলির টার্গেটই হইল আগামী নির্বাচন কেন্দ্রিক। নাহলে সব দিন বাদ এখন জামাতে ইসলামের পিছনে এত লাগার কারণ কি? ক্ষমতা এই যে দল আসে নাই ওই দল, এত কারণ কি? এবং এই ধরনের উদ্ভট প্রশ্নও করা হয় যে জামাত যদি ইসলাম কায়েমি যদি করতো তাহলে 5ই আগস্ট দেশ খালি ছিল, সরকার ছিল না, তখন কেন করে নাই? আর এটা একটা উদ্ভট প্রশ্ন, কারণ জামাতের কর্মপন্থায় তো এগুলি নাই যে একটা দেশের সরকার না থাকলে নাকি মুহূর্তেই সেখানে ইসলাম কায়েম করব। এইটা তো জামাতের কর্মপন্থাই তো না। আপনি জামাত সম্পর্কে তাহলে জানেন কি? এবং না জানি না আপনি একটা প্রশ্ন তুললেন, তাহলে আপনি একটা উদ্ভট একটা প্রশ্ন সামলে আনলেন। আচ্ছা, মানলাম যে আপনি জামাতের বিষয়ে চিন্তা করছেন, সেই হিসেবে আপনার ভিতরেও তো এই চিন্তা থাকার কথা। আপনি করছেন? করেন নাই। আপনি কি ইসলাম কায়েম করছেন? করেন নাই। আপনি কেন করেন নাই? আপনার ভিতরে যদি এই চিন্তা থাকে, আসলেই তো যৌক্তিক। এটা কিন্তু পাল্টা একটা যৌক্তিক প্রশ্ন যে আপনি তো এই চিন্তাটা তার ব্যাপারে করছেন, সে করে নাই, ভালো কথা। আপনি কেন এগিয়ে আসলেন না? আপনি কেন 3 দিন যে সরকার ছিল না, আপনি কেন ইসলাম কায়েম করলেন না? তাই না? আপনি কইরা দেখায় দিতেন, তাইলে জামাতরে আর লাগতো না। কিন্তু আপনি এখন প্রশ্ন তোলা শুরু করছেন, উদ্ভট প্রশ্ন, এবং এগুলিকে কেন্দ্র করে মুসলমান ভোটারদেরকে বিভ্রান্ত করাই আপনার টার্গেট। যে আমরা যতটুকু জানতে পারছি, কয়দিন আগেও দেখলাম যে এই যে বিভ্রান্তি, এটার সমাধান কি? হর্ষবর্ধন সিংলারা ভারতে মিটিং করলো এবং বলল যে পার্শ্ববর্তী দেশে রাজনৈতিক হস্তক্ষেপ করা নাকি তাদের অধিকার, এবং জামাতে ইসলাম যদি ক্ষমতা আসার মতো হয় তাহলে নাকি ভারত চিন্তা করবে। এখন আমি দেখলাম যে বিএনপির লোকেরাও পারে না, বামেরাও পারে না জামাতকে বেশিং করে, উল্টা জনমত তাদের বিরুদ্ধেই কিন্তু যায়। আমি কিন্তু এটা দেখছি আসলে। এখন দেখতেছি কিরে, মৌলবী সাবেরা একদল নামছে জামাতে ইসলামের পিছনে লাগছে। এটার কারণ কি হইতে পারে? আমি এদিকে আবার সূত্র মিলাইছি, কিরে ওদিকে পাকিস্তানের বিরুদ্ধে হঠাৎ তালেবান যুদ্ধে নামলো, তালেবানের সাথে আবার ভারতের প্রীতি, আর যুক্তি আবার কি দেখেন যে এই যে এবার আসি পাকিস্তানের ইস্যুতে। পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের যুক্তি হইল যে পাকিস্তান একটা কুফফার রাষ্ট্র। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পাকিস্তানকে যে কুফফার রাষ্ট্র বলে, পাকিস্তানে কিন্তু শরিয়া কোড আছে। যে কেউ চাইলে, যদি কেউ চায়, আমি একজন মুসলিম, আমি মনে করেন একজনের হাতে মার খাইছি, আমি যদি চাই যে আমার বিচারটা ইসলামিক আইনে হোক, শরিয়া ল অনুযায়ী হোক, আমি পাকিস্তানের মতো একটা কুফফার রাষ্ট্র, তাদের যে কথিত কুফফার রাষ্ট্র সেটার কথা বলতাছি, যদি আমি শরিয়া আইন চাই, তাহলে আমি কিন্তু পাকিস্তানের শরিয়া কোডে গিয়ে বিচার নিতে পারবো। সবচেয়ে মজার ব্যাপার, এরা যে পাকিস্তানকে কুফফার রাষ্ট্র বলে যে যুক্তিতে যে পাকিস্তান কুফফার, গণতান্ত্রিক, হ্যানতেন, ওই একই যুক্তিতে আফগানিস্তানের আরেক প্রতিবেশী তাজিকিস্তান, সেখানে মূলত রাশিয়ার একটা স্বৈরশাসক বৈশা আছে, এবং সেই স্বৈরশাসকের আমলে তাজিকিস্তানে তাজিক মুসলমানদের করুণ অবস্থা, এবং সেখানে আইন আদালত পুরাপুরি ইসলামী বিভিন্ন ধর্মীয় বিধিনিষেধের উপর নির্ভরশীল। আপনি হিজাব পরতে পারবেন না, তারপরে আপনি নামাজ পড়তে হইব আপনার গোপনে তাজিকিস্তানে। সেই তাজিকিস্তান কি কুফফার রাষ্ট্র না? তাহলে তালেবান কেন তাজিকিস্তান বাদ দিয়া হঠাৎ পাকিস্তানের পিছনে লাগলো? আসলে কি কুফফার রাষ্ট্র, নাকি পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ ভারতের মোকাবেলায়? আর ভারতের বন্ধু তালেবান এখন ভারতের ফক্সি গ্রুপ হইয়া অজিত দোভালদের পাল্লায় পইরা কিছু পয়সা পাতির জন্য এখন যুদ্ধ করতেছে। মূল কথা, তালেবান হচ্ছে আফগানিস্তানেও আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য না, একটা ফক্সি গ্রুপ। তারা এতদিন চীন রাশিয়ার পয়সা খাইয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে, এটা মাথায় রাখবেন। আর এখন ভারতের পয়সা খায় এখন তারা পাকিস্তানকে কুফফার রাষ্ট্র যুক্তি দিয়ে তারাই করছে, এবং তালেবান চুক্তিও লঙ্ঘন করছে। আচ্ছা, তারা ইসলামিক, ভালো কথা, ইসলামী চুক্তি রক্ষা করার কথা বলা আছে না? দোহা শান্তি চুক্তি অনুযায়ী পাকিস্তানে যে কোনো ধরনের আত্মঘাতী হামলা করা, বোমা হামলা করা অবশ্যই তালেবানের চুক্তি লঙ্ঘন, কিন্তু তালেবান সেটা করছে, এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদেরকে তারা
লেলিয়ে দিয়ে তারা এই কাজটা করে তারা নিজেরাও এখন যুদ্ধে জড়ায় গেছে। ঠিক এখন দেখতাছি কিরে ভারত আর মৌলভী সাহেবেরা একই সাথে জামাত ইসলামের বিরুদ্ধে লাগছে, ব্যাপার কি? কারণ তারপরে বুঝলাম যে এই তালেবানদের মতো কিছু বাংলাদেশে কিছু মৌলভী নামছে, দালাল মৌলভী এবং খারেজি নামছে, যাদের কাজ এখন বিএনপির সাথে লিয়াজু কইরা মাঝখানে হয়েছে বিএনপি মধ্যস্বত্বভোগী এবং সে আগামীতে ক্ষমতায় যাবে, এইটাই হচ্ছে টার্গেট। কারণ বিএনপি নিজেও পারতেছে না, বিএনপিরও স্বার্থ যে বিএনপি জামাত ইসলামের বিরুদ্ধে কিছু বললেই জনগণ আরও হাসে। এখন বিএনপি এটা তো সুযোগ নিবেই, কিন্তু এই মৌলবীরা ভারতের হয়ে নামছে এবং ভারত হয়েছে তাদের মূল। হর্ষবর্ধন সিংলা এবং অজিত দোভালরা টাকা পয়সা দেয় এবং সেটা সরাসরি দেয় না, বিএনপির মাধ্যমে দেয় এদেরকে, এবং এরা আবার বিএনপির কাছ থেকে টাকা খায়। এখন জামাত ইসলামের পিছনে লাগছে যে নির্বাচন কেন্দ্রিক জামাত বিরোধী একটা হাইপ তুইলা মুসলমানদেরকে বিভ্রান্ত করে, আবার মুসলমানদের যে একটা সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা নষ্ট করার জন্য এই দালাল মৌলবীরা এখন মাঠে নামছে। অর্থাৎ আফগানিস্তানের তালেবানদের মতোই ভারতের এখন একটাই টামকাট, একটাই ফক্সি গ্রুপ, সেটা হচ্ছে দালাল মৌলবী। যখন বাম আর বিএনপি মিল্লা জামাতি ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে ব্যর্থ, তখন একটাই কার্ড যে দালাল দেওবন্দি মৌলবীদেরকে ঘুরায়া, অর্থাৎ পিছনের রাস্তা দিয়ে নামায়া জামাতি ইসলামকে ইসলামিক ব্যাখ্যায় পচায়া মুসলমান ভোটারদেরকে বিভ্রান্ত করা। অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যে থিওরিতে খেলতেছে, আফগান থিওরিতে যে প্রক্সি গ্রুপ নামায়, অর্থাৎ ভারতের সরাসরি যুদ্ধ করতে হইতেছে না, প্রক্সি গ্রুপ নামায়া পাকিস্তানকে খেলা, ঠিক একই খেলা এখন জামাতের বিরুদ্ধেই খেলতেছে এবং পক্ষ একটাই, গোড়া একটাই, দেওবন্দ। আমি বারবার এই আলোচনা তুলমু, কেন তুলমু জানেন? কারণ আমি তো চাই না ইডি হোক, শয়তানি হোক, আমি চাই না। আমিও কিন্তু জামাতের সমালোচনা করি। আর মুসলিম জাতীয়তাবাদী যারা, তাদেরকেও বলি, কেউ কেউ আছে বেকুব, কেউ কেউ কী করে রাজনৈতিক দলগুলি যে ভুল পথে গেছে এটি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। আমি অতিরিক্ত বাড়াবাড়ির পক্ষে না, এই জন্য যে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের শত্রু হিন্দুত্ববাদীরা কি করে। হিন্দুত্ববাদীরা বাংলাদেশে কি করছে জানেন? বিএনপি আর জামাতের সাথে একটা সম্পর্ক তৈরি করছে নিজেদের স্বার্থের জন্য। সেই কাজটা করছে যে আমরা সেটা সুযোগ দিছি কেমনে, আমরা বিএনপি জামাতরে একেবারেই ইচ্ছা মতো বেশিং করছি। এটা একটা ডিজাস্টারও হয়েছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আমরা সমালোচনা করবো যৌক্তিক, কিন্তু একেবারেই আমাদেরকে আবার ওই দিকেও থাকতে হইব, নিজেদের স্বার্থ বলতেও একটা কথা আছে। আমরা যদি বিএনপির একটা লোকের নিয়ে, জামাতের একটা লোকের নিয়ে যদি একজন মুসলিম, কত বোন ধর্ষণ হইতাছে, কত জায়গায় মুসলমান যুবকরা মার খাইতেছে, সেইখানে যদি আমরা কাজ করতে পারি এবং হিন্দুত্ববাদীদেরকে যদি ধরাশায়ী করতে পারি, তাহলে কেন আমরা বিএনপি আর জামাতের বিরুদ্ধে এত অতিরিক্ত ব্যাশিং আমরা কেন করব? তাই না? মুসলিম জাতীয়তাবাদীদেরকে বেন খাটাইতে হইব। এত বোকার মতো সবাই কঠিন সমালোচনা কইরা নিজেরা এক ঘরে হইয়া যাওয়ার কোনো মানে হয় না। বরং কৌশল নিতে হইব এটা, যে সব দলের ভিতরেই ভালো মন্দ লোক আছে, ভালো কারা আমাদের মানদণ্ডে, যারা আমাদের পক্ষে, এখন সেই লোকগুলিরে বাইর কইরা আমাদের উচিত তাদের ঘনিষ্ঠ হওয়ার খাতিরেই বিএনপি জামাতের যেখানে বল সেখানে সমালোচনা করা, কিন্তু আবার তাদেরকে ইনসাফ করতে হইব যেসব জায়গায় যারা ভালো কাজ করতেছে, তো সেটা করা। এবং মুসলিম জাতীয়তাবাদীদেরকে এইভাবে চালাক হইয়া তাদেরকে এই মাঠে হিন্দুত্ববাদীদেরকে পরাস্ত করতে হইব। ইন্টেলেকচুয়াল হওয়াটাও গুরুত্বপূর্ণ, এটাও বাস্তবতা। তো এটাই করতে হইব। এবং আমি এই শয়তানি ধরতে পারছি দেখে আজকের এই সমালোচনার জন্যই আজকে এই ভিডিও, এবং আগামীতেও এই ধরনের শয়তানি দেখলে আমি ডাইরেক্ট এই বিষয়ে কথা বলতেই থাকবো। আমি চাই যে আগামী নির্বাচনে দুইটা রাজনৈতিক দল যেই জিতুক সুন্দরভাবে সরকার গঠন করুক এবং সুন্দরভাবে একটা দেশটা পরিচালিত হোক। আর জুলাই সনদের বিষয়ে একটাই বলি, একদিকে বিএনপি নিজে স্বাক্ষর করলো এই সনদে, আবার জামাতি ইসলাম করার কারণে জামাতি ইসলামকে বলতেছে মুনাফিক। আচ্ছা, একই কাজ আপনি করছেন, আপনি সহি, আরেক কাজ একই কাজ জামাতি ইসলাম করার কারণে কেন মুনাফিক? আবার আপনি এনসিপিকে ওদিকে আহ্বান করতেছেন যে পরে সিগনেচার করব, মাঝখান থেকে আবার আপনি
নিজে স্বাক্ষর কইরা আরেকজনের মুনাফিক কন, অর্থাৎ তাকিয়াবাজিরও তো একটা লিমিট থাকা লাগে, কিন্তু এই ধরনের করার কোনো মানে হয় না। আর অনেকেই বলেন যে জামাতে ইসলামী গুপ্ত, গুপ্ত থেকেও দেশে কাজ করছে, এটা তাদের একটা ক্যাপাবিলিটি, আপনি তাদের কাজ করতে দেন নাই। আচ্ছা এখন সেই হিসেবে আমাদের উত্তর যে তোমরা যতবার তাদের কাজ করতে দিবা না তারা গুপ্তই থাকবো। ঠিক আছে, তাদের এটা যৌক্তিক, কারণ কাজ করতে দাও নাই কেন। আচ্ছা গুপ্ত, ঠিক আছে, অন্যায় করছে, তোমরাও অন্যায় করছো, তোমাদের অন্যায়টা নিজেরা দেখো না কেন, তো তোমরা তাদের কাজ করতে দাও নাই, এটাই তো বাস্তব। তাই এই সমস্ত শয়তানি এগুলি করা যাবে না। এবং আমাদেরকে মুসলিম জাতীয়তাবাদীদেরকে একটাই বলি, ভোটার হিসেবে আপনি আপনার স্বার্থটা দেখবেন, আপনার স্বার্থ রক্ষা হইতেছে কিনা, আপনার চাকরি বাকরি জীবনযাত্রার উন্নতি কে করবে, এইসব ব্যাপারে দেখে সিল মারবেন, এটাই পরিশেষে কামনা। এবং খারেজিদের পক্ষে আপনারা থাকবেন না, এটাই কামনা। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।